ইউনূস সরকারের আমলে আমরা শুনেছি তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, কিন্তু সেটা কোনো কাজে প্রমাণে আসে নাই। বাজেটের যে দর্শনগত দিক, এখানে কিছু উন্নতি আছে, কিছু অবনতি আছে। এই বাজেট শুরু হবার আগেই আমরা সব তথ্যগুলো জানি। আসলে বাজেটের নিয়ম হচ্ছে, বাজেট যখন সংসদে অর্থমন্ত্রী পেশ করবেন, সেটাই সেটাই তাদের একটা মানে গুমর ফাঁক করবেন বা একটা কিছু প্রকাশ করছেন। যেমন আমি যখন থাকতাম বাংলাদেশ ব্যাংকে, মনিটারি পলিসির কিছু কিছু ধারণা হয়তো সাংবাদিকগণ পেতেন, কিন্তু একেবারে নম্বর নম্বর সবকিছুই আমরা আগে থেকে জেনে গেছি যে কত। এটা হচ্ছে যে 9,38,000 কোটি টাকার বাজেট, এবং সেখানে রেভিনিউ হচ্ছে টোটাল রেভিনিউ হচ্ছে 6,95,000 কোটি টাকা, এবং সেখানে ঘাটতি হচ্ছে 2,43,000 কোটি টাকা। এটা এই অঙ্কগুলোর একদম সব ঠিকঠাক পেয়েছি। ব্যাংক থেকে নেওয়া হবে 1,20,000 কোটি টাকা যে ঘাটতিটা পূরণ করার জন্য, এবং বিদেশি উৎস থেকে নেওয়া হবে 1,16,000 কোটি টাকা। এই হলো মোটামুটি বাজেট। বাজেটের যে দর্শনগত দিক, এখানে কিছু উন্নতি আছে, কিছু অবনতি আছে। প্রথমে আমি বলবো যে বিএনপি সরকারের প্রথম বাজেট, এটা তারা নির্বাচিত হয়ে এসছে, অ্যাটলিস্ট একটা স্বস্তি যে ইউনূস সরকার আরেকটু নানান বাহানা করে দীর্ঘায়িত করেনি, তাহলে এটা আরো অবস্থা খারাপ হতো। যেহেতু একটা গণতান্ত্রিক সরকার, এই যে ব্যবসায়ী নেতা হেলাল উদ্দিন সাহেব আছেন, উনি বললেন যে তারা এতটা ঘাবড়াচ্ছেন না, তারা দেখতে চাচ্ছেন সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচছে, সামাজিক সুরক্ষা থাকছে। কারণ সামাজিক সুরক্ষা হলেই তাদের ব্যবসায়িক দ্রব্যগুলি মানুষ কিনবে, এবং সেটা তারা তাদের ব্যবসায়িক দ্রব্য কিনলে তারা মুনাফা সর্বোচ্চকরণ করবেন অর্থনীতির নিয়মে, এবং সেখানে নিয়োগ বাড়বে। নিয়োগ বাড়লে যেটা জাতির সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব, সেটার সমাধান হবে, মানুষ ভালো থাকবে, তারাও ভালো থাকবেন, সেটি সত্যি কথা। কিন্তু এই দিক দিয়ে এই সরকারের বাজেটের জন্য একটা একটা চ্যালেঞ্জ। মাত্র 3 মাস সময়ের মধ্যে তাদেরকে তড়িঘড়ি করে অনেক কিছু তৈরি করতে হয়েছে। তবে প্রচলিত কথা, আজ থেকে 40-50 বছর আগে একই কথা বলে যে বাজেট উচ্চাভিলাষী হয়ে গেছে। আহ এগুলি ঠিক না। বাজেট উচ্চাভিলাষী কখন হয়? যখন আপনি মানে আপনি একটা আলমিরার উপর থেকে একটা বই পারবেন, তো আপনার যদি নিচের টুলটা কম থাকে, তাহলে তো বইটা আপনি পারতে পারছেন না, সেটাকে বলা যাচ্ছে অসম্ভব। কিন্তু আপনি যদি টেবিলের উপরে দাঁড়ান, সেটা পারতে পারবেন। অর্থাৎ রেভিনিউ কালেকশন যখন খুব শর্টে পড়ে যায়, সেটাকেই বাজেট উচ্চাভিলাষী বলে। তাছাড়া বাজেট আসলে উচ্চাভিলাষী নয়, কারণ এখন পর্যন্ত বাজেটটা হচ্ছে জিডিপির 14 ভাগ। এই দেশটা যখন উন্নত হবে, তখন আস্তে আস্তে এই জিডিপির 25 ভাগ, 20 ভাগ, 30 ভাগ, 25 ভাগ এরকম পর্যায়ে চলে যাবে, যেটাকে আমরা বলি, যেমন অর্থনীতির ভাষায় যেমন ব্যাংক ঋণ আস্তে আস্তে জিডিপির একটা বড় অংশ দখল করবে। আমাদের ক্যাপিটাল মার্কেটের যে ক্যাপিটালাইজেশন, সেটা আস্তে আস্তে জিডিপির পুরো অংশটা গ্রাস করবে। গ্রাস করবে মানে ভালো অর্থে গ্রাস করবে। সেই অর্থে বাজেট খুবই কম, এবং এটা ওই অর্থে উচ্চাভিলাষী নয়। তবে এখানে ফিসকাল টার্গেটটা উচ্চাভিলাষী রয়েছে, এটা হচ্ছে ব্রড সেন্সে। তারপরও এই সরকারের নতুন কিছু ধন্যবাদ দিতে হয় যে তারা প্রথমবারের মতো অনেক দিন পর, আমার মনে হয় 1993 সনের পর প্রথমবার তারা ওয়েলথ ট্যাক্স তারা নিয়েছে। কারণ ওয়েলথ আমাদের সমাজে যেটা দেখা গেছে গত 15 বছরে, মানে আওয়ামী লীগ সরকার আমলে সেখানে উন্নয়ন হয়েছে, যদিও এই বাজেটের মধ্যে যথেষ্ট হতাশা প্রকাশ করা হয়েছে, সেগুলো ঠিক নয়। অর্থনীতিবিদরা সঠিক তথ্য দিয়ে কথা বলবেন, সেটাই প্রত্যাশা। কিন্তু সেখানে সম্পদ করটি ছিল না। এখন সম্পদ কর থেকে সম্পদ আহরণ করতে হবে। আমাদের মূল দুর্বলতাটা কোথায়? মূল দুর্বলতা যদি রাজস্বে থাকে, রাজস্বের বেইস, এবং আমরা খুব ইকুইটেবল না, খুব ন্যায্যতাপূর্ণ একটা কর কাঠামো দিতে পারছি না। আমরা সবসময় কর চাপাচ্ছি, পরোক্ষ কর গরিবের উপর চাপাচ্ছি, বা গরিবরা বেশি মানে তাদের অভিঘাত তাদের অনেক বেশি হয়। সেই জন্য এই জায়গায় ওয়েলথ ট্যাক্স দিয়েছে সরকার, একটা ভালো বৃদ্ধির লক্ষ্য রেখেছে। তবে কিছু অবাস্তবতা আছে, যেমন মূল্যস্ফীতির লক্ষ্য রেখেছে 7.5 ভাগ, এটা অর্জন করা সম্ভব হবে না বলে আমার মনে হয়। এটা কারণ এই যে তারা আবারও ব্যাংক থেকে অনেক ঋণ নিচ্ছে, এবং অনেক টাকা তারা প্রিন্টও করতে হবে হয়তো একটা সময়ের মধ্যে। এই মিলিয়ে সামগ্রিকভাবে বাজেটটা একটা নতুন আশাবাদ দিয়েছে, এবং বিনিয়োগে একটু চাঞ্চল্য আসবে বলে আমি এই আশাবাদের দিকগুলোর মধ্যে এই দুটো জিনিস দেখতে পাচ্ছি: বিনিয়োগ, এবং আমাদের মধ্যে যে আস্থা, এবং আন্তর্জাতিক ভাবেও তহবিল পাওয়ার ক্ষেত্রে, যে ঋণ পাওয়ার ক্ষেত্রে একটা ভালো জায়গায় আসবে। কারণ ইউনূস সরকারের আমলে
আমরা শুনেছি তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, কিন্তু সেটা কোনো কাজে প্রমাণে আসে নাই। কারণ তিনি ঋণ পেয়েছেন ৬৩,০০০ কোটি টাকা। মানে বৈদেশিক ফান্ড থেকে শুনেছি বিদেশিরা তাকে সমানে ফান্ড দিতে প্রস্তুত, কেউ দেয়নি ওরকম ভাবে, খুবই কম। এবং কি আইএমএফ ও দেয়নি, ওয়ার্ল্ড ব্যাংকও তাদের প্রতিশ্রুত বা সেরকম ঋণ দেয়নি। এই সরকার ওই জায়গাটা দখল করবে বিদেশি ঋণগুলো নিয়ে। এবং আমি মনে করি এই দিক দিয়ে একটু আমি আশাবাদী যে এই বাজেট আরেকটা অর্থনীতির মধ্যে চাঞ্চল্য আনবে।